জাতীয় সংসদের নির্দিষ্টকরণ বিল হিসেবে পাশ হল 2024-25 অর্থ বছরের 7,97,000 কোটি টাকার বাজেট। সিলেট বাদে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, বৈরী আবহাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি। বিদ্যুৎ সংকটে হুমকির মুখে দেশের দ্বিতীয় বৃহত্তম পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র, পুরো উপজেলায় ব্যাপক লোডশেডিং, অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী ভবনের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ছাত্র শিক্ষক অভিভাবকদের। এবং রংপুরে ব্রিটিশ আমলে নির্মিত অন্নদানগর ও চৌধুরানী রেল স্টেশন দীর্ঘদিন থেকে বন্ধ, পরিণত হয়েছে গোচারণ ভূমিতে, নষ্ট হচ্ছে বিশ্রামাগার ও গুরুত্বপূর্ণ ভবন। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার স্লোগান নিয়ে নির্দিষ্টকরণ বিল হিসেবে জাতীয় সংসদে পাশ হল 2024-25 অর্থ বছরের বাজেট। বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। দুপুরে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এ বাজেট কণ্ঠভোটে পাশ হয়, যা কার্যকর হবে আগামী 1 জুলাই থেকে। এর আগে রাষ্ট্রপতির সম্মতি সাপেক্ষে নির্দিষ্টকরণ আইন গেজেট আকারে প্রকাশিত হবে। আজ বাজেট পাশের প্রক্রিয়ায় মন্ত্রীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট 59টি মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন করে। এই মঞ্জুরি দাবিগুলো সংসদে কণ্ঠভোটে অনুমোদিত হয়। সারা দেশে আগামী কয়েকদিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ঢাকা সহ দেশের 13 জেলার উপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি। এ সময় হতে পারে বজ্রসহ বৃষ্টিও। এক বিজ্ঞপ্তিতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মালয়েশিয়ায় কর্মী পাঠানো কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা আগামী 7 দিনের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুপুরে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হাসান দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। গড়ে 5 লাখ টাকা খরচ করেও 17,000 কর্মীর মালয়েশিয়া যেতে না পারার ঘটনায় গত 24 জুন বিকেলে প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। কমিটির প্রধান অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ মাহবুবুল হক প্রবাসী প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। চূড়ান্ত পর্যালোচনা শেষে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর কথা রয়েছে। হত্যার হুমকির বিষয়ে পুলিশ ব্যবস্থা না নিয়ে অপমৃত্যুর মামলার জন্য বসে আছে বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। সকালে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন তিনি। ব্যারিস্টার সুমন বলেন, অজ্ঞাতনামা ব্যক্তিকে শনাক্ত করা যায়নি। মোবাইল ট্র্যাকিং করে ভিন্ন ভিন্ন জায়গায় তার অবস্থান পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনাও করেন তিনি। আমি এটা বুঝলাম না যে এই রাষ্ট্রযন্ত্র আসলে কি আদৌ আমার বাঁচায় রাখতে চায় কিনা। কারণ হচ্ছে কি, আমি যাকে জিডি করতেছি পুলিশ ডিপার্টমেন্ট, সেই তো আগে জানছে আমার আগে, সেই তো আমার বলার দরকার ছিল যে, কারণ এরা খবর নেয় না বলেই লোকগুলা মরে, আর এরা খবর নেয় না বলেই বেনজিররা এত ধনী হয়, এরা খবর নেয় না বলেই মতিউররা এত টাকার মালিক হয়। কারণ এরা তো থাকে কারে কোন জায়গায় বদলি করবে, কারে কোন জায়গায় জায়গা মতো নিজের লোক সেট করলে অনেক টাকার বাণিজ্য হবে, এইসব অভিযোগ এদের বিরুদ্ধে।
বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড ও সিলেট বিভাগের কারিগরি ও মাদ্রাসা বোর্ড ছাড়া বাকি 10টি বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে বৃষ্টির কারণে কেন্দ্রে আসতে বিড়ম্বনায় পড়েন পরীক্ষার্থী ও অভিভাবকরা। আমিনা হিরা রিপোর্ট। সিলেট বিভাগ ছাড়া সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিনে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থী 14,50,790 জন। সকালে বৈরী আবহাওয়ার মধ্যেও পরীক্ষা কেন্দ্রে আসেন পরীক্ষার্থীরা। কিছুটা সমস্যা হয়েছে, অনেক বৃষ্টির কারণে একটু ভিজে গেছিলাম, তবে গিয়ে ক্লাসরুম খুঁজে পেতে কোনো সমস্যা হয়নি। আমাদের সিট প্ল্যান আগে থেকেই দিয়ে দেওয়া ছিল। আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে, স্যাররা খুবই কোঅপারেটিভ ছিল এবং আসার সময় একটু বৃষ্টির জন্য একটু কষ্ট হয়েছিল। সিলেবাস সংক্ষিপ্ত হলেও 3 ঘন্টায় 100 নম্বরের পরীক্ষা দেন শিক্ষার্থীরা। পরীক্ষার পরিবেশ ও প্রশ্নপত্র নিয়ে সন্তুষ্টির কথা জানান তারা। আলহামদুলিল্লাহ প্রশ্ন অনেক ভালো ছিল, পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। পরীক্ষার প্রশ্ন আলহামদুলিল্লাহ ভালো ছিল, এমসিকিউর তুলনায় সিকিউটা একটু কনফিউজিং ছিল, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। অভিভাবকরা জানান, একদিকে যানজট, অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে সন্তানদের পরীক্ষার হলে নিয়ে আসতে কিছুটা বেগ পোহাতে হয়। একই সাথে পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের আরো বেশি সময় দেওয়া প্রয়োজন ছিল বলেও বলেন তারা। অনেক বাচ্চারা ভিজে ভিজে আসছে। সামান্য বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে আমরা যথাসময়ে আমরা কেন্দ্রে এসে পৌঁছেছি। বিগত দিনে 2 বছর তারা পায়, এবার তারা 14 মাসে ফাইনাল দিতে আছে। এই 14 মাসের মধ্যে যতটুকু তার প্রিপারেশন নেওয়া দরকার অতটুকু সে চেষ্টা করছে। যে সময়টা আর একটু পাইতো, আর একটা মাস সময় পাইতো, তাহলে ইনশাআল্লাহ আরো ভালো করতে পারতো। আমিনা হিরা, মাই টিভি, ঢাকা। বিদ্যুৎ সংকটে পর্যাপ্ত বরফ সরবরাহ না থাকায় হুমকির মুখে দেশের বৃহত্তম দ্বিতীয় মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা। ভোল্টেজ কম থাকায় এসব বরফ কলগুলোতে অহরহ নষ্ট হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ। এছাড়াও বিদ্যুতের ঘাটতির কারণে পুরো উপজেলায় রয়েছে মারাত্মক লোডশেডিং। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান অন্তুর তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বরগুনার পাথরঘাটায় দেশের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্র। এখান থেকে মাছ বরফ দিয়ে সংরক্ষণ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য নিয়ে যান ব্যবসায়ীরা। তবে বেশ কিছুদিন যাবৎ বিদ্যুতের ঘাটতি থাকায় এখানকার বরফ কলগুলোতে চাহিদা অনুযায়ী বরফ উৎপাদন করা যাচ্ছে না। এতে বরফের সংকট দেখা দিয়েছে, যার প্রভাবে কম দামে মাছ বিক্রি করতে হচ্ছে জেলেদের। এছাড়াও বিদ্যুতের ভোল্টেজ কম থাকার কারণে নষ্ট হয়ে যাচ্ছে বরফ কলগুলোর বিভিন্ন যন্ত্রাংশ। 400, 420 কিংবা 380 এরকমের ভোল্টেজ পাই, কিন্তু রাত্রেও 8-9টার পর থেকে আমরা মেশিন চালাইতে পারতেছি না। 100% হইতে হলে আপনার সর্বনিম্ন আমার 14 ঘন্টা বিদ্যুৎ পেতে হবে। 360 থাকলে আমরা মেশিন চালাইতে পারি, কিন্তু 300 ভোল্টেজ দেয়, 280 ভোল্টেজ দিতে আমরা মেশিন চালাইতে পারি। জন্য বরফে আমাদের খুব ঘাটতি হয়, মাছ নষ্ট হয়ে যায়। এই উপজেলায় বিদ্যুতের চাহিদা রয়েছে 11.5 মেগাওয়াট, তবে এখানে বরাদ্দ আছে 5 মেগাওয়াট। চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ থাকায় প্রতিদিন গড়ে 8 থেকে 10 ঘন্টা লোডশেডিং দেওয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, তীব্র তাপদাহের মধ্যে অতিরিক্ত লোডশেডিং এর কারণে তাদের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে। বিদ্যুতের এই ঘাটতি, বিদ্যুতের লো ভোল্টেজ, বিদ্যুৎ একেবারেই থাকে না, সেখানে আমাদের আসলে চিন্তিত এবং হতাশা আছি। ছেলেমেয়েদের লেখাপড়ার টাইম থেকে সন্ধ্যার পরে বিদ্যুৎ গেলে হয় 12টায় আসে। ফ্যান ঘুরে তো ঘুরে না, আবার দেখা যায় বাচ্চারা লেখাপড়া করে, তাদের ঠিকমতো লেখাপড়া করাতে পারছে না। তবে পাথরঘাটা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজারের দাবি, খুব দ্রুতই বিদ্যুতের ঘাটতি পূরণের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে বিদ্যুৎ বিভাগ। ফিডারের লোড হচ্ছে 27 মেগাওয়াট ম্যাক্সিমাম লোড, যার কারণে এবং ফিডারটা অনেক লং। এখন যদি পাথরঘাটা এবং মঠবেড়া আলাদা ফিডারে হয় তাহলে লো ভোল্টেজ সমস্যাটা অনেকাংশে সমাধান হবে। পাথরঘাটা পল্লী বিদ্যুতের আওতায় 55,682 জন গ্রাহক রয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ভোলার ঐতিহ্যবাহী সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী ভবনটি ছাত্র, শিক্ষক, অভিভাবকদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সময়ে দায়িত্বরতরা জরাজীর্ণ ভবনটি ভেঙে নতুন করে নির্মাণের আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি। ঐতিহ্যবাহী ভবনটি সংস্কার নাকি ভেঙে ফেলা হবে এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল।
দ্বীপ জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় অন্যতম। বর্তমানে স্কুলটিতে প্রভাতী ও দিবা দুই শাখায় 1713 জনের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। 1918 সালে তৎকালীন ব্রিটিশ সরকারের আমলে স্থাপিত বিদ্যালয়ের ভবনটিও নির্মিত হয় সে সময়ই। 2014 সালে পুরাতন ভবনটিকে শিক্ষা প্রকৌশল বিভাগ অকেজো ঘোষণা করলেই ভবনটিতে কার্যক্রম বন্ধ হয়ে যায়। নতুন ভবনে পাঠদান চললেও নিয়মিতই বিভিন্ন প্রয়োজনে ব্যবহৃত হয়ে আসছে পুরনো পরিত্যক্ত ভবনটি। দেখলে আমাদের ভয় লাগে, আজকে আসতে মনে চায় না, কোনোমতে ভেঙে আমাদের মাথার উপরে পড়ে, তখন খুব দুর্ঘটনা ঘটতে পারে। পরিত্যক্ত ভবনটি ব্যবহারে ভয় ও ঝুঁকি থাকায় সবসময় আতঙ্কে থাকে শিক্ষার্থী ও অভিভাবকরা। এই ভবনটির কাছে আসলে আমরা অনেক ভয় পাই। আমাদের দাবি হলো এই ভবনটিকে ভেঙে যদি নতুন একটা ভবন করা হয় তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। ছাত্ররা অ্যাক্সিডেন্ট হয়, বিশেষ করে এর উপর থেকে অনেক সময় ইটের কণা ভেঙে মাথায় পড়ে। দৌড়াদৌড়ি করে আমরা খুব ভয় থাকি। পূর্বে মেরামত করা তো প্রতি বছরই, এখন মেরামত করে না। বিভিন্ন সময় রাজনৈতিক ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা ভবনটির মতো নতুন ভবন তৈরির আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি, জানান প্রধান শিক্ষক। আমাদের এই বিদ্যালয়টি একটা ভবনেই প্রমাণ করে যে ব্রিটিশ আমলেও ভোলা অবহেলিত ছিল না। তাই ভোলাবাসী এই বিদ্যালয়টিকে রক্ষা করার জন্য বিভিন্ন সময় ভবনটিকে রক্ষা করার জন্য দাবি জানিয়ে আসছে। শতবর্ষেরও বেশি বয়সী ভবনটি ঐতিহ্যগতভাবে সংরক্ষণ করা হবে নাকি ভেঙে নতুন ভবন তৈরি হবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই ভবনটি করার প্রয়োজনীয়তা রয়েছে নাকি এটিকে আরো একটু ইম্প্রোভাইজ করে অন্যভাবে ব্যবহার করার সুযোগ রয়েছে, সেই বিষয়ে আমরা একটু এক্সপার্ট মতামত নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে এই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত এ বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ সবার। ইলিয়াস কমল, মাইটিভি। রংপুরের পীরগাছায় ব্রিটিশ আমলে নির্মিত অন্নদানগর ও চৌধুরানী দুটি রেল স্টেশন দীর্ঘদিন থেকে বন্ধ থাকায় এখন গোচরণ ভূমিতে পরিণত হয়েছে। স্টেশন মাস্টার ও প্রশাসনিক কোনো কর্মকর্তা না থাকায় অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে স্টেশনের বিশ্রামাগার ও গুরুত্বপূর্ণ ভবনগুলো। এতে করে ভোগান্তিতে পড়তে হচ্ছে হাজারো মানুষের। প্রতিনিধি খুরশিদ আলমের রিপোর্ট, জানাচ্ছেন এস.এম. হামিম। রংপুরের পীরগাছার অন্নদাননগর ও দেবী চৌধুরী রানী স্টেশনে বুকিং ক্লার্ক সহ দীর্ঘদিন ধরে কোনো জনবল নেই। ফলে প্রতিদিন আন্তনগর এবং লোকাল সহ 16টি ট্রেন চলাচল করলেও স্টেশন দুটি থেকে যাত্রীরা বিনা টিকিটে যাতায়াত করছে। জনবল সংকটের কারণে প্রায় এক যুগ আগে স্টেশন দুটি কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে পুরো স্টেশন এলাকা যেন পরিণত হয়েছে গোচারণ ভূমিতে। স্টেশন দুটিতে 6টি ট্রেন নিয়মিত থামায় গড়ে প্রতিদিন 200 যাত্রী ওঠানামা করে। ট্রেন কখন আসবে না আসবে কোনো টিকিট কাউন্টারে লোক নাই, কোনো কিছু যে কাউকে জিজ্ঞেস করবেন এই ব্যবস্থাটা পর্যন্ত আমাদের এই স্টেশনে নেই। আমরা এখান থেকে গাইবান্ধা যাব অন্নদানগর স্টেশন, এখানে স্টেশন মাস্টার নাই, ঘরে তালা দেওয়া। স্থানীয়রা বলছেন কোনো কর্মকর্তা না থাকায় দীর্ঘদিন ধরে স্টেশন রুমে তালা ঝুলছে। এতে করে ভোগান্তিতে পড়ছে এখানে আসা রেল যাত্রীরা। ট্রেন যাত্রী তাদের বসারও কোনো এখানে সুযোগ নাই। এই অন্নদানগর রেল স্টেশনটা অকেজো অবস্থায় পড়ে আছে, যেখানে লোকজনের কোনো ব্যবস্থা নাই। যদি আমাদের রেলের যোগাযোগ ব্যবস্থা উন্নত হতো তাহলে মানুষের ভোগান্তিটা কমতো। লোকবল না থাকায় স্টেশন চালু করা সম্ভব হচ্ছে না, তবে দ্রুত সময়ের মধ্যে স্টেশনগুলো চালু করা হবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। যতটুকু আমি জানতে পারছি আর কি, আমাদের পার্শ্ববর্তী অন্নদানগর স্টেশন অল্প কিছুদিনের মধ্যে খুলে দেওয়া হবে। আপাতত হয়তো চালু করা সম্ভব হবে না। অন্নদানগরে আমাদের লুপ লাইনের কিছুটা কাজ করা হলে আমরা এই স্টেশনটা চালু করার ইচ্ছা আছে আমাদের। রেল স্টেশন দুটি পুনরায় চালুর ব্যাপারে রেল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এস.এম. হামিম, মাইটিভি। পটুয়াখালীর দুমকি উপজেলার এক ইউপি চেয়ারম্যানের ঘর থেকে 17.5 টন VGF এর চাল জব্দ করা হয়েছে। এই চাল জেলেদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু উপজেলার আগাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুকুর মিয়া এসব চাল বাড়িতে মজুত করেছিলেন বলে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিন শনিবার রাত 10:30টার দিকে ওই ইউপি চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে চাল জব্দ করেন। ইউএনও জানান প্রতিটি 50 কেজি ওজনের মোট 350 বস্তা চাল জব্দ করা হয়েছে। সরকারি চাল গোডাউন ছাড়া অন্য কোথাও রাখার নিয়ম নেই। এসে আমরা তাৎক্ষণিকভাবে কম বেশি প্রায় 350 বস্তার মতো 50 কেজির চালের যে বস্তাগুলো সেগুলো পাওয়া যায়। সবসময় না, সাময়িক সংরক্ষণের জন্য এটা হচ্ছে
সংশ্লিষ্ট যে ইউনিয়ন পরিষদ গোডাউন হচ্ছে সেখানে রাখতে হবে, কারো ব্যক্তিগত কোনো বাড়িতে বা অন্য কোথাও এরকম চাল রাখার কোনো সুযোগ। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জাতীয় সংসদের নির্দিষ্টকরণ বিল হিসেবে পাশ হল 2024-25 অর্থ বছরে 7,97,000 কোটি টাকার বাজেট। সিলেট বাদে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, বৈরী আবহাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি। বিদ্যুৎ সংকটে হুমকির মুখে দেশের দ্বিতীয় বৃহত্তম পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র, পুরো উপজেলায় ব্যাপক লোডশেডিং, অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী ভবনের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ছাত্র শিক্ষক অভিভাবকদের। এবং রংপুরে ব্রিটিশ আমলে নির্মিত অন্নদানগর ও চৌধুরানী রেল স্টেশন দীর্ঘদিন থেকে বন্ধ, পরিণত হয়েছে গোচরণ ভূমিতে, নষ্ট হচ্ছে বিশ্রামাগার ও গুরুত্বপূর্ণ ভবন। দর্শক, এখনকার সংবাদ ছিল এই পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd news এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।